নমস্কার, আমি সৌমিক। কারা যেন শুনছেতে সকল শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আমাদের পক্ষ থেকে। আজকের দিনে অবসর সময় বা অফিস থেকে ফিরে ক্লান্ত সময় বা সময় কাটানোর জন্য আমরা সকলেই কম বেশি গল্প শুনে থাকি। তার মধ্যে অন্যতম গল্পর ক্রাইটেরিয়াতে আমরা রেখে থাকি বা যেগুলো শুনতে চাই, ভৌতিক গল্পের দিকে আমরা ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে অনেকটাই ফোকাস করেছি। নিত্যদিনে আমি কর্মজীবনে একজন সংবাদ মাধ্যম কর্মী। সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাওয়া পড়েছে। অনেক রকম ঘটনা যেগুলো সত্য বলে শুনেছি। হয়তো স্ক্রুটিনি করিনি বা একদম ডেপথলি ভেতরে যাইনি, কিন্তু এরকম বহু ঘটনাই শুনেছি। সেই ঘটনাগুলোই এক এক করে আপনাদের কাছে রাখবো। আগামী দিনে টেকনোলজির দিক থেকে হোক, পরিবেশনের দিক থেকে হোক, আরো ভালো আপনাদের প্রত্যেক শ্রোতার মনের মতো করার চেষ্টা আমরা করব। এই আমাদের প্রথম এপিসোড বা প্রথম গল্প বলা যেতে পারে নিয়ে আপনাদের সামনে আমি সৌমিক উপস্থিত হয়েছি। আজকের গল্পের নাম কে পড়েছিল। এইটা ঠিক গল্প বলবো না, এটা বাস্তব ঘটনা। যে ঘটনাটায় আমি নিজে প্রচুর অবাক হয়েছি। এই ঘটনাটা নিয়ে ঠিক কি হয়েছিল আপনাদেরকে জানাবো। প্রচুর ভয় পেয়েছিলাম বলতে পারেন, বা অবাক হয়েছিলাম। ভয় অবাক দুটোই হয়েছিল, এমনই ঘটনা ঘটেছিল। আমি আগেই জানিয়েছি আমি একজন সংবাদ মাধ্যম কর্মী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় কর্মসূত্রে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, না বনগাঁ নিয়ে গল্পটা না, বা ঘটনাটা বনগাঁ নিয়ে না, উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে একটা কাজের কর্মসূত্রে একটা খবরের কভারেজে গেছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত। বনগাঁ থেকে মধ্যমগ্রাম আসতে সময় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে টু হুইলারে। মোটরসাইকেল চালিয়ে ফিরছিলাম। প্রায়শই এরকম রাত্রে মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করতে হয়। বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তার মধ্যে এটা অন্যতম সেরা বলা চলে আমার জীবনে। এটা হয়তো 2013-14 ঘটনা। বনগাঁ থেকে ফিরছি, সে সময় আমি ঠিক দত্তপুকুর স্টেশন রোড ক্রস করেছি। ক্রস করে বারাসাতের দিকে এগোচ্ছি, মানে মধ্যমগ্রাম আমার ডেস্টিনেশন ছিল, পৌঁছতে হতো। একা ছিলাম, কোনো সহকর্মী ছিল না সাথে। আমি একটি স্কুটারে ছিলাম, যেটাকে আজকের দিনে স্কুটি বলি আমরা। সেই স্কুটি চালিয়ে একাই নিজের মতো আসছিলাম। রাত, যথেষ্ট যশোর রোডে যদিও গাড়ি ঘোড়া চলে, যথেষ্ট ট্রাক লরি পণ্যবাহী বাহনগুলো চলে, তার মাঝ দিয়েই যখন ঠিক দত্তপুকুরটা ক্রস করি, দত্তপুকুর ক্রস করার পর দত্তপুকুরের পরের যে স্টেশনটা সেটাকে বামনগাছি বলে, যদি রেলওয়ে স্টেশনের হিসাবে ধরি। আর যশোর রোডে মাঝে মাঝে ছোট ছোট বাস স্টপ অনেকগুলো রয়েছে, যেখানে যেগুলো একটা করে বাস স্টপ হয়েছে, মানুষ ওঠানামা করে। তো মানুষ ওঠানামা বা বাসের তো ওই রাতে তখন প্রায় 1:30 বাজে, কোনো চান্সই নেই। মোটামুটি ফাঁকা রাস্তা, কটা লরি যাচ্ছে, কয়েক জায়গায় পুলিশের গাড়ি রয়েছে যেমন থাকে রাতে প্রশাসনের পক্ষ থেকে। ঠিক বামনগাছি চৌমাথা, যশোর রোড মোড় ক্রস করছি, ভালো করে শুনবেন। ঠিক বামনগাছি চৌমাথা যশোর রোডের মুখ ক্রস করছি। এটা সালটা আপনাকে আগেই বললাম, 2013-14, 12 থেকে 14 ভেতর সময়টা। ক্রস করে আমি এগোচ্ছি। এগোতে এগোতে দেখা গেল বামনগাছি চৌমাথাটা ক্রস করার পর তৎকালীন দিনে সে সময় দুদিকেই ফাঁকা জায়গা ছিল। তার আগে বাদিকে একটা হোটেল ছিল, লাইন হোটেল যেগুলোকে আমরা বলি। হোটেলটাও বন্ধ ছিল। আর ডায় বায় দুদিকেই ক্ষেত ছিল, চাষের জমি ছিল। তো আমার স্কুটার থেকে, মোটরসাইকেল থেকে ধরুন এই ফাঁকা জায়গাটায় 2 হাত, মানে আমার হাতে 2 থেকে 3 হাত ডিস্টেন্সে মনে হলো একজন লোক, ফর্সা, রোগা করে, সাদা লুঙ্গি পরে ওইখানে উপুর হয়ে পড়ে আছে, মানে একদম উপুর হয়ে পড়ে আছে। তার হাতটা কেমন যেন উল্টো দিকে বেঁকানো রয়েছে। এটা আমি মানে ফ্র্যাকচার অফ সেকেন্ডের মধ্যে দেখতে পেয়ে গাড়িটাকে কোনো রকম কাটিয়ে বেরিয়ে যাই
এবং কাটিয়ে বেরিয়ে হয়তো 300-400 মিটার গেছি, খুব জোর। সেখানে গিয়ে আমার অনুভূতি হলো একটা মানুষ বেঁচে আছে, আমি চলে যাচ্ছি, এটা আমি ঠিক করছি। তৎক্ষণাৎ আমি মোটরসাইকেল দাঁড় করাই এবং সেই মোটরসাইকেলটা ঘুরিয়ে আমি আবার ফিরে আসি। ফিরে আসতে আমি দেখছি জায়গাটা এই এই মোটরসাইকেল ঘোরানো বা অনুভূতি হওয়া একটা মানুষকে ফেলে চলে যাচ্ছি খুব সামান্য সময়ের মধ্যে হয়েছে, যেটা খুব বেশি সময় অতিক্রমিত হয়নি। ঘুরে আসতে আসতে আমি এসে দেখছি যে সেই জায়গাতে কোনো রকম কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা, নির্ঝুম। তো আমার মনে একটা প্রশ্ন জাগলো যে যদিও কোনো দুর্ঘটনা ঘটে থাকে, অ্যাম্বুলেন্স বা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ দুর্ঘটনার পর যেরকম বডি বলুন বা আহত নিহত যাই হোক তুলে নিয়ে যায়, সেরকম কিছু ঘটেছে কিনা। কিন্তু তার পরমুহূর্তে ভাবলাম এটা কিভাবে সম্ভব যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর খুব সাধারণত ভাবে যদি ওখান থেকে তোলা হয় বডি বলুন বা যে আহত রয়েছে তার কথা বলুন, তাকে যদি তোলা হয় তাহলে বারাসাত স্টেট জেনারেল হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ বর্তমানে, সেদিকে নিয়ে যাবে। সেখানে না নিয়ে গিয়ে উল্টো দিকেও যাবে না। আর যদি বারাসাত হসপিটালের দিকে যায় তাহলে একদম মানে আমিও আসছি আর বারাসাত হসপিটালের দিকে যাবে, কোনো অ্যাম্বুলেন্স কোনো গাড়ি কিছু তো দেখবো যেতে, কিন্তু তো একেবারে ভ্যানিশ, আমি কাউকে দেখিনি। বিশ্বাস করুন এই কথাটা ওই জায়গাটাতে আমি দাঁড়িয়ে মানে 2-3 মিনিট ধরে আমি জায়গাটায় দাঁড়ানো ছিলাম, যে জায়গায় আমি ওই ভদ্রলোককে পড়ে থাকতে দেখেছিলাম। হাত পা কেমন অদ্ভুত ভাবে ঠান্ডা হয়ে গেল। মানে আমার এখনো বলতে গিয়ে কেমন যেন চুপ মেরে যাচ্ছি, গলা জড়িয়ে যাচ্ছে, গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি কোন রকম ওখান থেকে এগিয়ে গিয়ে বামনগাছি চৌমাথা, ওখানে একটা দোকান খোলা ছিল, রাতে চায়ের দোকান ছিল খোলা। তারপর শ্যামলী বাস টাস গুলো বাংলাদেশের দাঁড়ায়, ওখানে একটা হোটেল ছিল, সেটা খোলা কি বন্ধ ছিল আমি জানি না, তবে চায়ের দোকানটা অব্দি আমি গেছি বামনগাছি চৌমাথায়। যদি আমি বনগাঁর দিকে যাই তবে ডান দিকে দোকানটা ছিল, অনেকদিন আগের কথা। আমি ওখানে কি জিজ্ঞেস করলাম এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বডি তুলে নিয়ে গেছে দাদা? তো প্রথমে তো আমার দিকে মানে অবাক হয়ে তাকালো। তারপর যেহেতু সংবাদ মাধ্যমে কর্মরত, তো মোটরসাইকেলে প্রেস লেখা ছিল, তো সেটা দেখে সেটাকে দোকানদার নোটিস করে আমাকে জিজ্ঞেস করে, না এরকম কোনো ঘটনা তো ঘটেনি, কতক্ষণ আগের কথা বলছেন? না কতক্ষণ বলতে এই মিনিট 10 ভেতর টোটাল ঘটনাটা, মানে আপনাদেরকে যে কথাটা বলছি এটা 10 মিনিটের স্টোরি টোটালে। বলছে না এখানে এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। কি বলছেন, আমি এরকম দেখলাম। তো কোনখানটা দেখেছেন? তো অমুক জায়গাটায় দেখলাম। বলছে না এরকম কিছু ঘটনা ঘটেনি, তবে সাবধানে চলে যাবেন। ওই ভদ্রলোক কেন সাবধানে চলে যাবেন বললো সেটা আমি সেই সময় বুঝতে পারিনি। হয়তো কিছু ঘটনা বা কিছু রটনা যাই হোক ছিল ওখানে। একবার মনে এলো যে এগুলো ডাকাতি টাকাতি করার ছক না তো, যে কেউ একজন পড়ে আছে দেখে মানুষ দাঁড়িয়ে পড়বে তারপর তাকে লুটে নেওয়া হবে, এমনটা নয় তো। কিন্তু সাধারণত ওই দিকটা এমনটা ঘটনা শুনিনি। তো ওখান থেকে আমি আবার আমার গন্তব্যের দিকে এগোনো শুরু করলাম, আর খালি মাথার মধ্যে এটাই ঘুরছে। তার মধ্যে সে রাস্তা দিয়ে তখন 8টি গাড়ি, মানে পুলিশ পেট্রোলিং এ নাইট পেট্রোলিং এ যে গাড়ি ঘোরে সে গাড়ি রাউন্ডে ছিল। তো আমি সে গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে এরকম কি কোনো ঘটনা ঘটেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, নিয়ে যাওয়া হয়েছে বডি? বলছে না এরকম তো কোনো ঘটনা ঘটেনি। দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিকরা ছিল তারা জানালেন। আমি মানে আরো মানে কিছুটা ভয় লাগছিল, কিছুটা আমার কিউরিসিটিও বাড়ছিল, কি হতে পারে, কোথায় গেল তাহলে। যাই হোক আমি আবার রওনা দিলাম পুনরায় মধ্যমগ্রামের দিকে, আমার গন্তব্যের দিকে, বাড়ির দিকে। সেখানে যেতে গিয়ে বারাসাত হসপিটালের সামনে এসে আমার মনে হলো না একবার হসপিটালে গিয়ে দেখি তো। অনেক সময় হয় ইমার্জেন্সি নিয়ে গিয়ে কেউ ভর্তি করে দিয়েছে, আমি হয়তো ওভারলুক করেছি, মনকে সেটাও বোঝালাম। তো বারাসাত হসপিটালে গেলাম, ইমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে জিজ্ঞেস করলাম এই সময়ের মধ্যে কোনো পেশেন্ট এসছে কিনা, কোনো কেস এসছে কিনা। না আসেনি। উপরন্তু জিজ্ঞেস করলাম কোনো ডেড বডি এসছে কিনা, এটাও আমি একবারই জিজ্ঞেস করলাম, তা আসেনি। বারাসাত হসপিটাল থেকে যখন বেরোচ্ছি তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, আপনাদের আমি বলে বোঝাতে পারছি না, ভয়ও লাগছে। যাই হোক
আমি বারাসাত হসপিটাল থেকে বেরিয়ে মধ্যমগ্রামের দিকে রওনা দিলাম। আরো মিনিট 15-20-র মধ্যে মধ্যমগ্রাম পৌঁছালাম। তখন 2টো বেজে গেছে, সোয়া 2টো বাজে। মধ্যমগ্রাম চৌমাথায় একটা ফিক্সড দোকান ছিল, যে দোকানটার থেকে আমি রাত্রেবেলা ঢোকার আগে সারা রাত খোলা থাকতো দোকানটা। চা কখনো কখনো একটু মানে কিছু কেনার থাকলে আমার নিয়ে নিতাম বাড়ির জন্য। তো ওখানে দাঁড়িয়ে সে দোকানদার আমাকে বলছে যে দাদা ঘামছো কেন? আমি বুঝতে পারি, আমি নিজেও জানি না আমি ঘামছি। শীতকাল ছিল সময়টা, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস ছিল। আর আজকের দিনে কলকাতায় বা কলকাতা সংলগ্ন আমাদের উত্তর 24 পরগনা জেলায় যে পরিমাণের আমরা 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি দেখছি, এরকম কিছু হতো না, মানে এতটা গরম হতো না। কারণ ঠান্ডাটাও সে সময় যথেষ্ট ছিল। আর যশোর রোডের ফাঁকা জায়গা দিয়ে এসছি রাত্রেবেলা, বিশেষ করে রাত 2টো বেজে গেছে, আমি পুরো ঘেমে জল। যাই হোক, আমি ওই দোকানদার বললাম যে শরীরটা একটু ভালো লাগছে না, এরকম এরকম ঘটনা দেখেছি। তো সে দোকানের দাদা আমায় বললো, দাদা তুমি ইমিডিয়েট বাড়ি যাও। তো বাড়ি এসছি, বাড়ি এসে আর খাওয়া দাওয়া করার ইচ্ছে হয়নি, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ধুম জ্বর, মানে ঘুম থেকে উঠে বোঝা যাচ্ছে আমার ধুম জ্বর। তারপর আস্তে আস্তে বাড়ির লোককে জানালাম 2-3 দিন জ্বর ছিল। যাই হোক, তারপর সেটা মিটেছে। কিন্তু এই একটা অদ্ভুত ঘটনা আমার মনে হলো আপনাদেরকে জানানো বা আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনাদেরও, যারা গল্পপ্রেমী মানুষ রয়েছেন, তাদের ভালো লাগবে। আরেকটা কথা বলি, এটা আমাদের নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি এখনো আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন বা লাইক শেয়ার না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের এই কমেন্টস, লাইক, শেয়ার এগুলোই আমাদের অনুপ্রেরণা দেবে আগামী দিনে আপনাদের কাছে গল্প না ঠিক আসল ঘটনাগুলো, বা কোনো ক্ষেত্রে কোনো গল্পটা যদি শুনি, সে গল্পটাও আপনাদের কাছে জানানো, শেয়ার করার অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ আপনাদের সকল শ্রোতাদেরকে। নমস্কার।